নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। আবার একটা ভোট, আর আবার আপনাদের মাঝে আমরা। ভোট এলেই আমরা হাজির হয়ে যাই জেলায় জেলায়, আপনাদের সামনে, আপনাদের মাঝে। আমাদের মঞ্চে হাজির হন নেতারা, তাদের কাছে ভোটের অঙ্ক বোঝার চেষ্টা করি আমরা। এই অনুষ্ঠানে নেতাদের সরাসরি প্রশ্ন করে জনতা, অর্থাৎ আপনারা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, তারা 26-এর বিধানসভার হাওয়া বুঝতে আমরা হাজির উত্তরবঙ্গের আসল জায়গা শিলিগুড়িতে। নামে উত্তর হলেও এই মাটিতে প্রশ্ন অনেক। আমরা যদি গত কয়েকটি বিধানসভা নির্বাচনের দিকে দেখি, উত্তরবঙ্গে দাপট দেখিয়েছে বিজেপি, কিন্তু এবার কি হবে? পাহাড়ে কি কাজ করবে বিজেপি গুরুং ফ্যাক্টর, নাকি এবার খেলা ঘুরিয়ে দেবেন অনিত থাপা? শিলিগুড়ির টক্করে কে এগিয়ে, মেয়র গৌতম দেব নাকি বিজেপির চিফ হুইপ, বিধানসভার চিফ হুইপ? ডুয়ার্সের মন এবার কোন দিকে? বিজেপির রাজবংশী ভোটে কি থাবা বসাতে পারবে তৃণমূল? ভোটের লড়াইয়ে কতটা প্রভাব ফেলবে এসআইআর, না সবার উপরে ধর্মই সত্য? প্রশ্ন অনেক, উত্তর খুঁজতে আমরা আজ শিলিগুড়িতে। প্রথমে পরিচয় করিয়ে দিই যারা আছেন আমার সঙ্গে। আমার একদম ডান দিকে আছেন সিপিএম এর পক্ষে গৌতম ঘোষ। গৌতমবাবু, আপনাকে স্বাগত। পাশে আছেন নান্টু পাল, বিজেপির পক্ষে। নান্টুদা, আপনাকেও স্বাগত। আমার একদম বাঁদিকে আছেন সুব্রত দত্ত, কংগ্রেসের পক্ষে। সুব্রত, আপনাকে স্বাগত। এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বেদব্রত দত্ত। আমি প্রথমেই আসব তৃণমূল কংগ্রেসের বেদব্রত দত্তের কাছে। বেদব্রত বাবু, উত্তরের মন এবার কোন দিকে? দেখুন, আমরা প্রথমে ভারতবর্ষের 5 ট্রিলিয়ন ইকোনমির এরকম একটা গল্প শুনেছি। তারপরে জানলাম যে ভারত সরকারের 214 লক্ষ কোটি টাকা দেনা, আভ্যন্তরীণ এবং এক্সটার্নাল। এটাতে যখন হলো না, তারপরে আমরা শুনলাম হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান, এই সমস্ত অনেক দিন ধরে চলল। সেগুলোতেও হলো না, কোনো কাজ এগোলো না, চির ধরানো গেল না বাংলায়। কারণ এখানে আমাদের সামনে রোজ সকালে ঘুম থেকে উঠলে আমরা যে হিমালয় দেখতে পাই, সেই রকম আরেকটা অটল প্রাচীর আছে, যার নাম বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দেওয়ালে ধাক্কা খেয়ে খেয়ে ফিরে গেল। এইবার আসলো একটা অদ্ভুত টার্ম, যার নাম এসআইআর। তারা কি করেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত, যারা ছিলেন তারাই আছেন, নাকি তার মধ্যে ফার্দার লোক প্রাপ্তবয়স্ক হয়েছে যিনি ভোট দিতে পারেন, এই সমস্ত ডাটা নিয়ে তারা চলে যেতেন। তাতে হলো না, এবার হলো এসআইআর। ভারতবর্ষের যে নির্বাচনী যে আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, তার মধ্যে আমরা কোথাও খুঁজে পাইনি। আমরা পেয়েছি আইআর, অর্থাৎ নিবিড় সংশোধনী। এবং এইটার মাধ্যমে একটা টার্গেট করা হলো যে বাংলাতে প্রায় 1.25 কোটি ভোটারকে তাদের নাম বাদ দিতে হবে। এবং আজকের তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেন তেন প্রকারেরও বাংলার বুকে 1.25 কোটি লোককে বাদ দিয়েই ইলেকশনে জিততে হবে। পারলে এই 1.25 কোটি লোকের নাম বাদ দিয়ে ইলেকশন না করে সার্টিফিকেটটা হাতে নিয়ে আমরা স্ট্রেট ক্ষমতায়। আমি এই প্রসঙ্গে নান্টুদাকে জানতে চাই। নান্টুদা, এসআইআর কতটা প্রভাব ফেলবে? নির্বাচনে মানুষ ঠিক করবেন মোদিজির সরকার হবে না মমতার সরকার পশ্চিমবঙ্গে। যারা বাংলাদেশের স্লোগান জয় বাংলা হবে না বন্দে মাতরম আমাদের স্লোগানে যাবে, এটা বুঝতে হবে। যারা চিৎকার করে
তারা বলতে দিতে চায় না, ভয় পায়। একটা জায়গায় বুঝতে হবে, আমি যখন বললেন তারা বললাম না, যদি চিৎকারি করে যদি সব বন্ধ করতে চাও, এটাই আমরা চাই, এসআর আরো হোক। প্রথমত বলতে চাই, কেন আমাদের ভোট দেবে? আজকে মানুষ একটি বাচ্চা জন্ম হওয়ার পরে আজকে 81,000 টাকার ঋণের বোঝা নিয়ে জন্ম হচ্ছে। 2 লক্ষ কোটি টাকা 2011 সালে ঋণের বোঝা 8 লক্ষ কোটি টাকার উপরে ছাড়িয়ে গেছে। এই বোঝাটা মানুষের কাছে একটা গেছে। দ্বিতীয়ত, আমাদের সামনে আইনের অবস্থা সারা পশ্চিমবঙ্গ আছে সবচেয়ে পিছিয়ে 35 নম্বরে চলে গেছে 36 মতো। 7,000 থেকে 8,000 স্কুলের নিয়োগ হচ্ছে না। এখানে যেই পরিসংখ্যান যদি দেখা যায়, পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের বেড়াজাল দেওয়া দরকার। আমাদের রোহিঙ্গা বাংলাদেশ থেকে বাংলাদেশে এসছে, তাদের বেড়াজালের পাড়ে এখানে আসছে, তাদের জন্য কষ্ট করতে হচ্ছে মানুষকে এসআইআর এর মাধ্যমে। এসআইআর এর কথা বলছিলেন, এসআইআরটা কিন্তু অনেক আগেই ভারতবর্ষে ছিল এবং আমার মনে আছে মাননীয় মুখ্যমন্ত্রী একসময় বলতেন, নো আইডেন্টি কার্ড নো ভোট। আপনারা দেখবেন 1948, 1947, 1950 আইন আছে। 1955 সালের যে আমাদের নাগরিকত্ব আইন পাশ হয়, সেই আইনের ক্ষেত্রে এই মানুষ প্রকৃত ভারতীয়, প্রতিটি দেশ, আমাদের দেশটা প্রতিটি দেশেরই প্রকৃত ভোটাররা ভোট দিক, এটা থাক। আমি 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 গৌতম বাবু, একটা অভিযোগ উঠছে, এই এসআইআর প্রক্রিয়া উত্তরবঙ্গে কতটা প্রভাব ফেলবে? বামেরা এই এসআইআর নিয়ে কি মনে করছে? একটা হচ্ছে, অনেকে বলছেন যে মুসলমানদের বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। যথার্থই যে কথাটা আলোচনা হচ্ছে আজকে, এসআইআর, একটা এসআইআর নিবিড় সংশোধনীর নামে 60 লক্ষের উপরে মানুষ আজকে একটা অনিশ্চয়তার মধ্যে আছে। ভারতবর্ষের নির্বাচনী কাঠামো যদি বলি, আমি 1952 সালে প্রথম সাধারণ নির্বাচন হয়। নির্বাচনের সেই সময়কার আমাদের নির্বাচন কমিশনার ছিলেন হচ্ছে সুকুমার সেন। তার সময় থেকে সেই সময় যদি দেখা যায়, ভারতবর্ষের সংবিধান হচ্ছে একটা চরিত্রটাই হচ্ছে ইনক্লুসিভ ক্যারেক্টার। এই ইনক্লুসিভ ক্যারেক্টারটা আজকে হচ্ছে এক্সক্লুসিভ ক্যারেক্টার। আর্য হেথায় অনার্য হেথায় দ্রাবিড় চীন, সখুন দোল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিম আজ খুলিয়াছে দ্বার, হেতা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলিবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। রবীন্দ্রনাথকে নস্যাৎ করা হচ্ছে আজকে। আমার সোনার বাংলা গান গাওয়ার জন্য রবীন্দ্রনাথের গান 1905 সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন, যে গান আমাদের একাত্মতা বোধ আমাদের মধ্যে জাগিয়ে তুলেছিল বাঙালির হৃদয়ে। সেই গান পরবর্তীকালে 71 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে সেই গান বাংলাদেশের মুক্তির জাতীয় সঙ্গীত। সেই গান গাওয়ার জন্য দেশদ্রোহিতার মামলা হচ্ছে। আজকে ভারতবর্ষের লজ্জা নির্বাচন কমিশন নয়, এটি নির্যাতন কমিশন। 60 লক্ষ মানুষের আজকে ভাগ্য ঝুলে আছে কিছু নিয়মের বেড়াজালে। একটা ভারতবর্ষের গণতান্ত্রিক যে ব্যবস্থা প্রতিষ্ঠান, গণতন্ত্র, আজকে গণতন্ত্রটা অ্যাডজুডিকেশনে চলে গেছে। ভারতবর্ষের গণতন্ত্র আজকে অ্যাডজুডিকেশনে। শুধু মুসলিমদের তাড়ানো না, এর মধ্যে প্রচুর পরিমাণে আছে হচ্ছে মতুয়া, যারা হরিচাঁদ গুরুচাঁদের শিষ্য, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ আছে, আদিবাসী মানুষ, তাদেরকে না, তাদের নামও অ্যাডজুডিকেশনে, ধর্মাবলম্বী মানুষ, তাদের নামও হচ্ছে অ্যাডজুডিকেশনের মধ্যে আছে। লজ্জা হয়।